আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন লেবাননে উভয় পক্ষ 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত এই দুই পক্ষ, লেবানন এবং ইসরায়েল, এদের পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য আসেনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলি এমপিরা। তাদের কথা হচ্ছে, এই ঘোষণা তো দেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী, কেন আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে ফাইনাল একটা সিদ্ধান্তে পৌঁছার আগেই, অথবা ইসরায়েলের কাছ থেকে ফাইনাল একটা ডিসিশন আসার আগেই তিনি এটা বলে দিলেন। এ নিয়ে ইসরায়েলের গণমাধ্যমও ইসরায়েলি এমপিদের এই ধরনের বক্তব্যগুলোকে সামনে নিয়ে আসছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সম্মতির আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন, তাতে শুধুমাত্র এমপিরা না, মন্ত্রীরাও ক্ষুব্ধ হয়েছেন। বিষয়টা হচ্ছে যে মুরগি আগে না ডিম আগে, এরকম একটা ব্যাপার। মানে ট্রাম্প আমেরিকাকে চালায় নাকি ইসরায়েল আমেরিকাকে চালায়? ট্রাম্প ইসরায়েলকে চালায় নাকি নেতানিয়াহু আমেরিকাকে চালায়? এরকম একটা ব্যাপার। অর্থাৎ এই যুদ্ধটাতে ট্রাম্প সিদ্ধান্ত নিচ্ছে নাকি নেতানিয়াহু সিদ্ধান্ত নিচ্ছে, কিছুটা এরকম একটা অবস্থায়। আবার এরই মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্প করেছেন, বলেছেন যে 10 দিনের যুদ্ধবিরতি, এবং যুদ্ধবিরতি কবে কার্যকর শুরু হবে সে ব্যাপারে তিনি বলছেন আজকে থেকেই হওয়ার কথা। কিন্তু এখানে এই যে দুই পক্ষ, তাদের দুই পক্ষের একত্রে মিট হওয়ার কথা, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্ট, তাদের আমেরিকায় একটা সরাসরি বসার কথা, বৈঠক হওয়ার কথা। ট্রাম্প বলছেন সেই বৈঠক হবে, তিনি বলছেন সেই বৈঠক হবে, তাদের দুজনের সাথে আমার কথা হয়েছে, এটা হচ্ছে ট্রাম্পের কথা, তাদের দুজনের সাথে আমার কথা হয়েছে এবং আমি এই দুজনের মধ্যে যে কথা বলেছি তাতে দুই দেশই চায় যে তাদের দুই দেশে শান্তি আসুক এবং 10 দিনের যুদ্ধবিরতি, তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সেটা আমেরিকার সময় বিকেল 5টায়, আমেরিকার সময় বিকাল 5টায় সংগঠিত হবে, শুরু হবে যুদ্ধবিরতিটা। বাংলাদেশ সময় সকালে, আগামীকাল সকালে শুরু হবে। এখন এই যে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দিলেন এবং তিনি বললেন যে এই দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তারা মোটামুটি পুরোপুরি একটা শান্তি আলোচনায় আসবে 10 দিনের যুদ্ধবিরতি। এখন এই 10 দিনের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি, যেটা বাংলাদেশ সময় ভোর 4টার সময় শুরু হবে, তিনি বলছেন যে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং একই সাথে মার্কিন অন্যান্য কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তারা ইসরায়েল এবং লেবাননের সঙ্গে কাজ করে দুই দেশে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে। এবং তার কথা হচ্ছে, আমি ইতিমধ্যে 9টা যুদ্ধবিরতি করেছি, এইটা হলো 10 নম্বর, আরো একটা করব, আমাকে কিন্তু তোমাদের নোবেল পুরস্কার দিতে হবে। সেদিকে যাব না। এই আলোচনার, এই কথার পর এখন আলোচনা আসছে যে আজকে রাত্রে দুই দেশের কর্মকর্তারা একত্রে বৈঠক করতে পারেন। ওদিকে ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠক করবেন না বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন খুনি, এই খুনির সাথে আমার কোনো বৈঠক নাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এই জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন। এটি হবে ইসরায়েল এবং লেবাননের মধ্যে 1983 সালের পর প্রথম শীর্ষ পর্যায়ের সরাসরি আলোচনা। ট্রাম্পের মতে দুই পক্ষই এখন শান্তি চায় এবং তিনি বিশ্বাস করেন খুব দ্রুতই ইতিবাচক অগ্রগতি সম্ভব। কিন্তু এই যে
চুক্তিটি হবে যুদ্ধবিরতির চুক্তি। কেমন চুক্তি হবে? ইসরায়েল লেবাননে আক্রমণ করবে না, লেবানন থেকে ইসরায়েলে কোথাও আক্রমণ হবে না, এটাই তো হওয়ার কথা যুদ্ধবিরতি। না, লেবানন থেকে ইসরায়েলে কোনো আক্রমণ হবে না, এটা নিশ্চয়তা দিতে হবে, এবং কখনো কোনোভাবে কোনো ধরনের আক্রমণ ইসরায়েলে হতে পারবে না সেটারও নিশ্চয়তা দিতে হবে। কিন্তু ইসরায়েল যে কোনো সময়, যে কোনো শর্তে, যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে লেবাননে আক্রমণ করতে পারবে। কেমন যুদ্ধবিরতি? মজার একটা যুদ্ধবিরতি না? এখন এই পরিস্থিতিতে লেবাননের প্রেসিডেন্ট বলছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন না। লেবাননের প্রেসিডেন্টকে ক্ষমতায় বসিয়েছে কে? আমেরিকা। লেবাননের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বহুদিন ধরে, বহু মাস ধরে লেবাননের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছিল না। শেষ পর্যন্ত আমেরিকা তারে বলছে, এই তুমি সেনাপ্রধান, সে তো সেনাপ্রধান ছিল, তুমি সেনাপ্রধান, এই কাম ছাড়িয়ে দাও, তুমি প্রেসিডেন্ট হও, সবাই তোমাকে হচ্ছে ভোট দিতে বাধ্য করেছে। আর সেই লেবাননের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়ে আমেরিকায় যাবে না, নেতানিয়াহুর সাথে বৈঠক করবে না, এটা সে বলছে। একইভাবে ইরাকের বর্তমান প্রেসিডেন্ট, তাকে ক্ষমতায় বসিয়েছে কে? আমেরিকা। ইরাকে বহু মাস ধরে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছিল না, নির্বাচন করতে পারছিল না। কাকে প্রেসিডেন্ট নির্বাচন করবে? ইরাকের রাজনৈতিক দলগুলো একজনকে নির্বাচিত করে, একজনকে নির্ধারণ করে যে অমুককে আমরা প্রেসিডেন্ট বানাবো। আমেরিকা বলে না, অমুককে হবে না, এটা বাদ, টিক দিলাম না, বাদ, সরাই দাও। আমেরিকা বলে, তারা সরাই দেয়। এভাবে গত সপ্তাহে মাত্র ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলো। ইরাকের এই নতুন প্রেসিডেন্টকে আমেরিকা নির্বাচন করেছে। আমেরিকার কথার বাইরে যাবে এটা মনে হচ্ছে আপনাকে? যাবে না। ঠিক একইভাবে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে তাকে ক্ষমতায় বসিয়েছে? আমেরিকা। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনির, ফিল্ড মার্শাল, কে তাকে এই পোস্ট, এইভাবে এই জায়গায় এই পজিশনে নিয়ে এসেছে? আমেরিকা। আমেরিকা তাদেরকে বলছে এই দায়িত্ব তোমাদেরকে দেয়া হলো, এই দায়িত্বগুলো তোমরা সুন্দরভাবে সঠিকভাবে পালন করো। সেটা তারা পালন করছে। হ্যাঁ, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা বড় একটা দায়িত্ব নিয়েছে, এটার জন্য তারা অবশ্যই কি বলে প্রশংসা পাওয়ার যোগ্য, এবং তারা পাচ্ছেন। একইভাবে যদি তাদের মাধ্যমে এই যুদ্ধটা বন্ধ হয়, তাতে তারা অবশ্যই মুসলিম বিশ্বের কাছ থেকেও অনেক বেশি প্রশংসা পাবেন, এবং তাদের অতীতের যে কালিমাময় ইতিহাসগুলো আছে সেগুলো তারা এটার মাধ্যমে মুছে দিতে চাচ্ছেন। ভালো জিনিস, আমি সেদিকে যাচ্ছি না। এখানে মূল বিষয় হচ্ছে এই যে কথাটা যে আমি যাব না, আমি বসবো না, বাপরে বাপ, যাবো না আর বসবো না, দেখা যাক আর কি, না যে যদি থাকতে পারে তাহলে তো ভালোই। এখন জায়গাটা ওইখানে না, জায়গাটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা দিলেন। 10 দিনের যুদ্ধবিরতি হলো, মনে করলেন যুদ্ধবিরতি হলো, 10 দিনের যুদ্ধবিরতি আজকে থেকেই শুরু হলো। ইসরায়েল এবং লেবাননের মধ্যে 2024 সাল থেকে একটা যুদ্ধবিরতি ছিল না? 2024 সালের অক্টোবর বা নভেম্বর মাস থেকে ছিল। তো কি হয়েছিল সেই যুদ্ধবিরতিতে? কিচ্ছুই না। যেদিন যুদ্ধবিরতির ঘোষণা হলো, হিজবুল্লাহ নিরস্ত্র হবে, নিরস্ত্র করা হবে বলা হলো, হিজবুল্লাহর নিরস্ত্র করার জন্য একটা সময় দেয়া হলো, নির্দিষ্ট একটা সময়, কয়েক মাসের সময়। সেই সময় তো তারা অপেক্ষা করলোই না, বরং যেদিন যুদ্ধবিরতি ঘোষণা হলো তারপরের দিন থেকে লেবাননে আক্রমণ করলো। কেন? হিজবুল্লাহ তো নিরস্ত্র হয় না, আমি তো আক্রমণ করবোই, এটা ছিল তার কথা। হিজবুল্লাহ নিরস্ত্র হয় না, আমি তো আক্রমণ করবোই। করেছে আক্রমণ। মারা গেছে কে? সাধারণ মানুষ। 4 তলা ভবন ধ্বংস, মারা গেল কতজন? 13 জন সাধারণ মানুষ। হিজবুল্লাহ 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 করতেছে। হিজবুল্লাহ কোথায়? বলছে হিজবুল্লাহ হচ্ছে লেবাননের দক্ষিণ অঞ্চল, লিতানি নদীর দক্ষিণ দিকটা দখল করে রেখেছে, সুতরাং ওখান থেকে তাদেরকে তাড়াতে হবে। অথচ আপনি দেখেন যত আক্রমণগুলো হয়েছে তার 80% হয়েছে লেবাননের রাজধানীতে, বেইরুতে।
ইসরায়েলের সীমান্ত থেকে শত শত কিলোমিটার দূরে, আচ্ছা ধরলাম শত শত না, ইসরায়েলের সীমান্ত থেকে অনেক দূরে আক্রমণ করেছে। তারা করেছে যুদ্ধবিরতি। কে মেনেছে যুদ্ধবিরতি? গাজা ভূখণ্ডের যুদ্ধবিরতি ট্রাম্প, মুসলিম বিশ্ব সবাই একত্রে এসে বসলো, বলল যুদ্ধবিরতি, শান্তি বোর্ড, শান্তি চুক্তি, শান্তির পায়রা, অনেক কিছু। এই যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখনো পর্যন্ত এই গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণে কমপক্ষে 750 মানুষ নিহত হয়েছে। 750। যুদ্ধবিরতি কিসের যুদ্ধবিরতি? ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি। ইসরায়েল মানবে যুদ্ধবিরতি? যাই হোক, তারপর হোক যুদ্ধবিরতি, বোমা বর্ষণ বন্ধ হোক, ইসরায়েল লেবাননের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হোক, লেবাননের মানুষের, লেবাননের জনগণের চাওয়া পাওয়া পূরণ হোক, এটাই তো আমরা চাই। কিন্তু এখানে ইসরায়েল এবং লেবানন একত্রে এসে হিজবুল্লাহকে সেখান থেকে বাতিল করা। দেখেন, এখানে একটা বিষয় আছে। ডোনাল্ড ট্রাম্প যে 1983 সালের বিষয়টা নিয়ে এসেছে, এখানে একটা বিষয় আছে। হিজবুল্লাহ কিভাবে হচ্ছে একটা দেশের মধ্যে এরকম ভাবে একটা রাজনৈতিক দল হয়ে একটা সশস্ত্র বাহিনী হিসাবে থাকে, এটা একটা প্রশ্ন। আমি জানি না আপনাদের মধ্যে থেকে এই প্রশ্ন আসে কিনা কখনো। যেমন আমার মাথায় এসেছিল যে হিজবুল্লাহ, যাই হোক, লেবাননের সরকার যদি বলে যে হ্যাঁ হিজবুল্লাহকে আমি হচ্ছে নিরস্ত্র করব, সরকারের তো অধিকার থাকা দরকার, তাই না? যে হ্যাঁ হিজবুল্লাহ নিরস্ত্র হবে। একটা একটা রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠন, সে দেশের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে চলাচল করবে, সেনাবাহিনীর মতো কাজ করবে, সেনাবাহিনীর কি বলে প্যারেড করবে, তারপরে হচ্ছে দেশের মধ্যে থেকে অন্য একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আমরা শান্তিতে থাকবো না। এটা তো হতে পারে না। বিষয়টা কোথায়? তাহলে হিজবুল্লাহ এত বছর কিভাবে, কিসের ভিত্তিতে এরকম ভাবে একেবারে ওপেনলি নাম দাম দিয়ে তারপরে হচ্ছে রাজনৈতিকভাবে সে একই সাথে পার্লামেন্টে তার সদস্য আছে ব্যাপক পরিমাণে, আবার সে সশস্ত্র বাহিনী কেমনে? এটার বিষয়টা হচ্ছে 82 সালের দিকে যখন লেবাননে গৃহযুদ্ধ হয়, সেই গৃহযুদ্ধে পরবর্তীতে ইসরায়েল সেখানে হচ্ছে কি বলে আক্রমণ চালায় এবং লেবাননের অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী সরকারের সাথে একত্রে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। সেই সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটা হচ্ছে হিজবুল্লাহ। ঠিক সেই সময়ে ইরান হিজবুল্লাহকে ব্যাপক পরিমাণে সাপোর্ট দেয় এবং ওই বাকি যতগুলো সশস্ত্র গোষ্ঠী ছিল তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে হিজবুল্লাহ। ঠিক সেই সময়ে এই যে যুদ্ধবিরতি হয় এবং লেবানন থেকে বিদেশি সৈন্যরা চলে যায়, লেবাননের মধ্যে থেকে দখল করা জায়গাগুলো ছেড়ে যায়, তখন লেবাননের সরকার হিজবুল্লাহর জন্য একটা কি বলে অধ্যাদেশ জারি করে যে লেবাননের মধ্যে থাকা সরকারি বাহিনীর বাইরে যতগুলো সশস্ত্র গোষ্ঠী আছে, যুদ্ধ শেষ, এখন তোমরা সবাই অস্ত্র ফেরত দিবা, তোমাদের কারো হাতে অস্ত্র থাকবে না, শুধুমাত্র হিজবুল্লাহর হাতে অস্ত্র থাকতে পারবে। হিজবুল্লাহ এই আইনের আওতায় না। এটা ইরান তখন লেবাননকে দিয়ে করাতে পেরেছে। এরপর থেকেই হিজবুল্লাহর কাছ থেকে লেবাননের সরকার অস্ত্র নিতে পারে না। ওই যে ইসরায়েলের সাথে চুক্তি করে না যে আমরা অস্ত্র কালেক্ট করব, হিজবুল্লাহকে নিরস্ত্র করবো, করতে পারছে না ওই আইনের আওতায়, ওই আইনের কারণে। এখন যদি ওই আইনটাকে বাতিল করে তাহলে হয়তো লেবানন হিজবুল্লাহকে সশস্ত্র সংগঠন ঘোষণা করতে হবে, অথবা একটা নির্দিষ্ট সময় দিতে হবে যে তোমার ওই আইন বাতিল, তুমি আগামী এত মাসের মধ্যে অস্ত্র সব জমা দিবা। কিন্তু সেটার জন্য হিজবুল্লাহকে এমন দুর্বল করতে হবে যে ওই আইন বাতিল করলে হিজবুল্লাহ যেন লেবাননের সরকারের গদি ধরে টান দিতে না পারে। কারণ লেবাননের সরকারের যে সেনাবাহিনী তার চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী। এখন ইসরায়েল যে হিজবুল্লাহর উপরে আক্রমণ করে 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 দুর্বল করছে, তার বিভিন্ন ধরনের কি বলে এটাকে, বিভিন্ন ধরনের ডেপোতে আক্রমণ করছে, তার বিভিন্ন ধরনের সামরিক স্থাপনায় আক্রমণ করছে, তার বিভিন্ন ধরনের মাটির নিচের স্থাপনায় আক্রমণ করছে, বিভিন্ন ধরনের অফিসে, হেডকোয়ার্টার, অমুক সমুক জায়গায় আক্রমণ করছে, তাকে দুর্বল করছে, পিজার বিস্ফোরণ হয়েছে, আরো বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। কার লাভ?
শুধুমাত্র ইসরায়েলের নাকি লেবাননের সরকারের? এটা যদি একেবারে দুর্বল হয়, নিরস্ত্র হয়, তখন লেবাননের সরকার তাকে হচ্ছে চাপ দিতে পারে, এই তোমার গলা চেপে ধরছে, এখন তুমি সব ছেড়ে দাও। কারণ লেবাননের সরকারের গদি তখন শক্তিশালী থাকবে। এইখানে এই যে ইকুয়েশনটা আমরা অনেকেই জানি না। গেল এটা। লেবাননের এই ঘটনাটাকে আমি শুরু থেকেই বলছি যে এটা হচ্ছে পুরোপুরি আমেরিকা এবং ইসরায়েলের একটা চাল, ইরানকে দেখানো যে দেখো লেবাননে তুমি বলছো লেবাননকে যুক্ত করতে হবে, লেবাননে একটা শান্তি নিয়ে আসতে হবে, শান্তি চুক্তি করতে হবে, যুক্ত না করে আমরা শান্তি চুক্তি করছি, তুমি তো পাইলা যেটা চাও, এরকম একটা ব্যাপার। আসিম মুনির ফিল্ড মার্শাল পাকিস্তানের, তিনি ইরানে গিয়েছেন, ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে ব্যাপক পরিমাণে বৈঠক করেছেন, আলোচনা করেছেন। আলোচনার বিষয়ে পাকিস্তান যথেষ্ট পরিমাণে গোপনীয়তা রক্ষা করছে, এটা একটা ভালো জিনিস। এখন তিনি যাবেন আমেরিকায়, ইরানে আলোচনাগুলো করে সেখানের মোটামুটি একটা রিপোর্ট রেডি করে তিনি যাবেন আমেরিকায়, আমেরিকার প্রেসিডেন্টের কাছে সেই রিপোর্টটা দিবেন যে ইরান থেকে মোটামুটি আমার যে অবজারভেশন তাতে হচ্ছে তারা এই জিনিসগুলোতে একটা ঐক্য বা সমঝোতায় আসতে পারে, আপনি এই জিনিসগুলো যদি দেন তাহলে এইভাবে ইরানের সাথে একটা সমঝোতা হতে পারে। যাই হোক, আসলে সমঝোতা বা শান্তি চুক্তিগুলো আসলে এভাবেই হয়। মধ্যস্থতাকারী যে শক্তিটি, সে উভয় পক্ষের সাথে যোগাযোগ করে, উভয় পক্ষের কাছে যাওয়া আসা করে, তারপরে হচ্ছে টেকনিক্যাল লেভেলে বৈঠক হয়, আলোচনা হয়, সামরিক লেভেলে আলোচনা হয়, গোয়েন্দা লেভেলে আলোচনা হয়, এরপরে হচ্ছে রাজনৈতিক নেতারা ফাইনাল ডিসিশন নেন। এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমেরিকা অনেক বেশি এখানে নিজেকে একেবারে ব্যাপক পরিমাণে হচ্ছে প্রস্তুত, আমি যেটা চাই সেটাই হবে, এরকম একটা অবস্থায় গিয়ে ধর মার কাট করে যুদ্ধবিরতি চেয়েছিল, যেটা আসলে হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধবিরতি কে চায়, আমেরিকা চায় কিনা? এটা নিয়ে তো বহুবার কথা বলেছি যে আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চায়। কেন চায়? অনেকগুলো কারণে চায়। সেই অনেকগুলো কারণের সাথে আজকে আরেকটা কারণ যুক্ত করব, সেটা হচ্ছে যুদ্ধ যদি আমেরিকার ফেডারেল আইন অনুযায়ী এই যুদ্ধ যদি 60 দিনের বেশি গড়ায় 60 দিনের বেশি, তাহলে এটার জন্য ট্রাম্পের কংগ্রেসের অনুমোদন লাগবে। বুঝতে পারছেন? আমেরিকার ফেডারেল আইন অনুযায়ী কোনো সামরিক অভিযান যদি 60 দিনের বেশি যায়, তাহলে সেটার জন্য আমেরিকার কংগ্রেসের অনুমতি লাগবে। 60 দিনের বেশি কয়দিন হয়েছে? 40 দিন পার হয়েছে না? পার হয়েছে। যে কারণে আমেরিকার প্রেসিডেন্ট শুরুতে বলছে এটা যুদ্ধ না, কারণ যুদ্ধ হিসেবে যদি এটাকে সে ঘোষণা দেয় তাহলে তার কংগ্রেসের অনুমতি লাগবে। সে বলছে আমি কংগ্রেসের অনুমতি ছাড়াই এটা করতে পারবো, কারণ এটা হচ্ছে সামরিক অভিযান, আর সামরিক অভিযান হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। আপনি এক জায়গায় সামরিক অভিযান চালাচ্ছেন, একটা সমস্যা আছে, সমস্যাটা সমাধানের জন্য, এবং সামরিক অভিযান হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক হয়, টার্গেট থাকে এই কাজ হবে এটার জন্য। যেমন ধরেন আমাদের বাংলাদেশে, দেশের মধ্যে অনেক সময় হয় না সামরিক অভিযান, চিরুনি অভিযান হয়, অস্ত্র উত্তোলন অভিযান হয়, কোনো একটা অঞ্চলে যদি হচ্ছে বেশি উৎপাত শুরু করে, ধরেন ডাকাতরা অথবা উগ্রবাদীরা, সেখানে সেটা সমাধানের জন্য সামরিক অভিযান শুরু হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ। এজন্য আমেরিকার ফেডারেল আইন বলছে যে 60 দিনের বেশি সময় যদি সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রয়োজন হয় কোন সরকারের, আমেরিকার সরকারের, তাহলে রাষ্ট্রপতি কংগ্রেসের কাছ থেকে অনুমোদন নিতে বাধ্য। এখন আমেরিকার প্রেসিডেন্ট এটা চাইছে না, যে কারণে তার এই 60 দিনের মধ্যে যুদ্ধটা শেষ করতে হবে। 60 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে। ওদিকে এই যুদ্ধ যে 60 দিনের মধ্যে যেন শেষ করতে আমেরিকার কংগ্রেসের অনুমতি না লাগে, আমেরিকার কংগ্রেসের অনুমতি যেন না লাগে, সেজন্য আমেরিকার কংগ্রেসে ট্রাম্পের পক্ষ থেকে একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল যে ট্রাম্প এই সামরিক অভিযান চালানোর যে একটা ফেডারেল আইন আছে, যে 60 দিনের বেশি সময় হলে কংগ্রেসের অনুমোদন লাগবে, ওই ফেডারেল আইনটা আপাতত রহিত করে দিই, বা এটা যেন না লাগে,
নতুন আইন অনুযায়ী নতুন একটা হচ্ছে সংশোধনী, যে আমরা কংগ্রেসের সদস্যরা সিদ্ধান্ত নিলাম রাষ্ট্রপতি তার যতদিন দরকার ততদিন সে এই সামরিক অভিযান চালিয়ে যেতে পারবে। সেই বিলটা এক ভোটের ব্যবধানে নাকচ হয়। এক ভোটের ব্যবধানে বিলের বিপক্ষে পড়েছে 214টা ভোট, বিলের পক্ষে পড়েছে 213টা ভোট। তার মানে আপনি আমি এখানে বসে ট্রাম্পকে পাগল বলছি, সে হচ্ছে আমেরিকাকে শেষ করে দিচ্ছে বলছি, আমেরিকার মানুষ তার বিরুদ্ধে বলছি, আমেরিকার মানুষ অতিষ্ঠ বলছি। ভাই, তার কংগ্রেসে এখনো পর্যন্ত 50% তার সাপোর্ট, 50% বেশি। সিনেটেও একই অবস্থা। গতকালকে একটা ইয়া এসেছিল, কি বলে, এই বিরোধী একটা প্রস্তাব এসেছিল সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে, যুদ্ধবিরোধী প্রস্তাব, যে এটাকে হচ্ছে ট্রাম্প কোনোভাবেই চালাতে পারে না, তার অধিকার নেই, এরকম একটা ব্যাপার। সেই প্রস্তাবটা পর্যন্ত বাতিল হয়ে যায়, অর্থাৎ ট্রাম্পের পক্ষে ভোট পড়ে বেশি। বুঝতে পারছেন? এজন্য বাইরের থেকে অনেক কিছু দেখা যায়, কিন্তু ভিতরে তাদের রাজনৈতিক যে ইয়াগুলো, এটা হয়তোবা তারা ট্রাম্পকে ভালোবাসে এজন্য না, হয়তো এটার পেছনে ইসরায়েল এবং আইপ্যাকের বিশাল লবি আছে, এই লবিগুলো কাজ করছে হয়তোবা এখানে। অবশ্যই হয়তোবা বলাও ঠিক হবে না, এখানে অবশ্যই বলা দরকার, অবশ্যই এই লবিগুলো কাজ করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। এখন এই বাস্তবতায় আমেরিকার যে অবরোধ এখনো পর্যন্ত চলছে, নৌ অবরোধ, সেই অবরোধগুলো গতকালকে সে বলেছিল যে আমি হরমুজ প্রণালীকে খুলে দেওয়ার জন্য সবকিছু করছি, চেষ্টা করছি, খুলে দেব, ইরান এটার জন্য, চীন এটার জন্য আমাকে থ্যাংক ইউ বলবে, এটা বলছে, কিন্তু এখনো পর্যন্ত অবরোধ চলছে। এবং আমেরিকার জেনারেল কেইন বলছেন যে ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়াও ইরানি তেল বহনকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। এই অবরোধ ইরানের বন্দরে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজের জন্য প্রযোজ্য। এই অবরোধ মেনে না চললে বল প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। 13টা জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী, তবে মার্কিন বাহিনী কোনো জাহাজে তারা এখনো পর্যন্ত ওঠে নাই, জাস্ট আছে তারা দূর থেকে বলছে জাহাজগুলো ফিরে গেছে। অবরোধ শুধু হরমুজ প্রণালীর ক্ষেত্রে কোনো অবরোধ নাই, এটা হচ্ছে তাদের কথা, হরমুজ প্রণালীতে কোনো অবরোধ নাই, এটা কিন্তু নতুন খবর। তাহলে অবরোধ কোথায়? ইরানের বন্দর, অর্থাৎ ইরানের বন্দর থেকে যে জাহাজগুলো আসছে সাগরে বসে আমেরিকা সেই জাহাজগুলোকে ঠেকিয়ে দিচ্ছে। তাহলে ইরানের বন্দর থেকে কিছু জাহাজ আমেরিকার এই যুদ্ধ জাহাজগুলোকে ফাঁকি দিয়ে কিভাবে যায়? এর কারণ হচ্ছে যুদ্ধ জাহাজগুলো বিশাল সাগরে এরকম ভাবে নাই যে হচ্ছে এখানে একটা ওখানে একটা ওখানে একটা, যে খালি চোখে দেখা যাচ্ছে এই কোথায় কোন জাহাজটা যাচ্ছে। আবার জাহাজগুলো অনেক সময়, এই যে বাণিজ্যিক জাহাজগুলো অনেক সময় তাদের জিপিএস সিস্টেম বন্ধ করতে পারে, অর্থাৎ তাদের যে ট্র্যাকিং সিস্টেম বা তাদের যে তথ্য ডাটা দেওয়া যে সিস্টেম, সেটাকে তারা বন্ধ রেখে তারপরে ওই জায়গাগুলো পার হয়। তো খালি চোখে যেহেতু দেখা যায় না, অনেক দূরে মাইলের পর মাইল জায়গা হচ্ছে খালি থাকে, এখানে একটা জাহাজ, ওখানে ধরেন 10 কিলোমিটার পরে একটা জাহাজ, তো মাঝখান থেকে যদি একটা বাণিজ্যিক জাহাজ যায় তখন হচ্ছে সেই বাণিজ্যিক জাহাজটাকে তারা ধরতে পারে না, এরকম ঘটনা আছে। আরো অনেকগুলো কথা আছে, এই কথাগুলোর আসলে আমার কাছে কোনো ভ্যালু মনে হয় না। যেমন ধরেন কথা, যে ইরান যদি চুক্তিতে রাজি না হয় তাহলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত, এটা তো জানা কথা। মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত, ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত, ইরান যুদ্ধ শুরু করতে প্রস্তুত, সবাই তো যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তো যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত কে? বন্ধ করতে প্রস্তুত হচ্ছে শুধুমাত্র ট্রাম্প একা। ট্রাম্পের কথা হচ্ছে যে ভাই আমি যুদ্ধ বন্ধ চাই, তো যুদ্ধ বন্ধ চায় না কে? যুদ্ধ বন্ধ চায় না হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। সে যুদ্ধ বন্ধ চায় না, সে সব জায়গায় যুদ্ধ চায়, যুদ্ধ চালিয়ে যেতে চায় তার রাজনৈতিক ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য। কিন্তু এই যুদ্ধে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল যে অর্থনৈতিক সংকটে পড়ছে সেটা আরো বেশি গভীর হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল তিনি বলছেন যে ইউরোপে হয়তো মাত্র আর 6 সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের জেট ফুয়েল অবশিষ্ট আছে। কয় সপ্তাহ? 6 সপ্তাহ, মানে 2 মাস না, 1.5 মাস বা 1.5 মাসের একটু বেশি সময়ের জেট ফুয়েল ইউরোপে অবশিষ্ট আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কা আছে ইউরোপ জুড়ে, যদি এই অবরোধ কন্টিনিউ হয়।
তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বৈশ্বিক পরিস্থিতিকে আরো নেতিবাচকভাবে সামনে নিয়ে আসছে। ঠিক একই সময়ে রাশিয়ার বিভিন্ন ধরনের তেলের রিফাইনারিতে আক্রমণ তীব্রতর করছে ইউক্রেন। বুঝছেন বিষয়টা কোন জায়গায়? রাশিয়ার মাঝখান থেকে পোয়াবারও আমেরিকার প্রেসিডেন্ট বলছে, এই বিশ্ব, তুমি আমার কাছ থেকে তেল কেনো, আমার কাছ থেকে গ্যাস কেনো, তুমি যদি অন্য কারো কাছ থেকে এগুলো করতে যাও, আমি তোমারে কিন্তু নদীতে দৌড়ে ধরবো। ঠিকই দেশগুলো তার কাছ থেকে এখন তেল কিনতে বাধ্য হচ্ছে। এখন ইরান এবং ইসরায়েল, আমেরিকা, মধ্যপ্রাচ্য, শুধুমাত্র কি এই যুদ্ধ এবং যুদ্ধের সাথে সম্পৃক্ত ঘটনা এদের মধ্যে চলছে? জি না, এদের মধ্যে চলছে না, এদের বাইরেও অনেক কাহিনী ঘটতেছে। এই যুদ্ধটাকে ব্যবহার করে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল নিজেদেরকে নতুন হচ্ছে কৌশলে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেকগুলো কৌশলগত প্রকল্প যেগুলো হচ্ছে বিভিন্ন দেশের ভয়ে, বিভিন্ন দেশের চাপে সেগুলোকে স্লো করে রাখা হয়েছিল, সেই সমস্ত প্রজেক্ট, সেই সমস্ত কৌশলকে বিভিন্ন অঞ্চল দ্রুত সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে তুরস্ক, সিরিয়া এবং জর্ডানের মধ্যে একটা রেললাইন প্রকল্প। এই রেললাইন প্রকল্পটি সিরিয়ার নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই তুরস্ক এটাকে নতুন করে হচ্ছে সামনে নিয়ে আসে, এবং তখন এই ইসরায়েল, সৌদি আরব, আরব আমিরাত এরা কি বলে না বলে এটার কারণে জর্ডান কিছুটা পিছিয়ে ছিল হালকা একটু, কিন্তু এখন জর্ডান এটা নিয়ে সামনে আসছে এবং তুরস্ক, সিরিয়া, জর্ডানের মধ্যে এই রেললাইন প্রকল্প খুব দ্রুত চালু হবে। একই সাথে এই অঞ্চলে সিরিয়ার মধ্য দিয়ে বিভিন্ন দেশ থেকে যাওয়া তেলের সরবরাহকে নতুন করে আবার উজ্জীবিত করা এবং চালু করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ইরাক থেকে কিছু তেল সিরিয়ার মধ্য দিয়ে বহির্বিশ্বে যাওয়া শুরু করেছে, হয়তোবা আরো অনেক দেশ এটাতে যোগ দিতে পারে। সিরিয়া থেকে আমেরিকার সর্বশেষ সামরিক ঘাঁটিটি, যেটার নাম হচ্ছে কাসরাক সামরিক ঘাঁটি, সেটা আমেরিকার সৈন্যরা সিরিয়ার সরকারের হাতে হস্তান্তর করে ছেড়ে দিয়ে চলে গেছে। এর মাধ্যমে আমেরিকা আর সিরিয়ার কোনো ঘাঁটি দখলে রাখতে পারে নাই বা রাখে নাই, সবগুলো সিরিয়ার সরকারের হাতে গিয়েছে। এখন এই যে কাজগুলো করেছে, একটু আগে বললাম না যে অমুককে আমেরিকা বসিয়েছে, সমুককে আমেরিকা বসিয়েছে, তমুককে আমেরিকা বসিয়েছে, এখানে এই মিস্টার আল সারাকে কে বসিয়েছে? আল সারার জন্য পথ মুক্ত করে দিচ্ছে কে? আল সারা ইউরোপ সফর করেছেন, এই জার্মানি সফর করলেন, তারপর আরো 2-3টা ইউরোপ দেশ সফর করলেন। সেখানে জার্মানির পক্ষ থেকে বলা হলো সিরিয়ার যেই সমস্ত অর্থ সম্পদ জব্দ করা হয়েছে সেগুলো খুব দ্রুত ছেড়ে দেওয়া হবে, সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ফ্রান্সের একটা কোম্পানি, সবচেয়ে বড় কোম্পানি লাফার্গে, তারপরে হচ্ছে সেই কোম্পানির খুব সম্ভবত একটা সাব কোম্পানি হচ্ছে হোলসিম, বড় সিমেন্ট কোম্পানি, বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানিগুলোর একটি। এই কোম্পানিটাকে গত পরশুদিন বিশাল এক জরিমানা করা হয়েছে। কি জন্য? সে সিরিয়াতে ওই বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন আইএসআইএসকে ব্যাপক পরিমাণে অর্থ দিয়েছে। সিরিয়ার একটা কোম্পানি আইএসআইএসকে ব্যাপক পরিমাণে অর্থ দিয়েছে, এটা নিশ্চিত হয়েছে ইউরোপের একটা আদালত। নিশ্চিত হয়ে সেই আদালত কোম্পানিটাকে জরিমানা পর্যন্ত করেছে, জরিমানার রায় দিয়েছে। কাকে অর্থ দিয়েছে? আইএসআইএসকে। ওই দেশের উপরে এই মুহূর্তে, যদি দেশটা ইউরোপের কোনো দেশ না হতো, যদি দেশটা ফ্রান্স না হতো, এটা যদি কোনো একটা মুসলিম দেশ বা ছোটখাটো কোনো একটা দেশ হতো, ধরেন বাংলাদেশ, যে বাংলাদেশের কোনো একটা কোম্পানি, সরকার জান না, কোনো একটা কোম্পানি কাজটা করছে, পুরো বিশ্ব এসে বাংলাদেশের সরকারের গলা চেপে ধরতো যে তুই হচ্ছ সন্ত্রাসের রাষ্ট্রীয়
পৃষ্ঠপোষক। অথচ এখানে কোনো খবরই নেই, খবরই আপনি দেখবেন না। খবরে দেখলেও দেখবেন যে হচ্ছে সেটা উল্টো করে অন্যভাবে নিয়ে আসা হয়েছে, অন্যভাবে নিয়ে আসা হয়েছে, এটা দেখবেন। হ্যাঁ, এখন এই জিনিসগুলো চলছে, এই জিনিসগুলো চলবে। হ্যাঁ, এখন এই যে ধরেন আমরা আরো অনেকগুলো জিনিস নিয়ে অনেক বেশি ভাইব তৈরি করি। হ্যাঁ, অনেক বেশি ভাইব তৈরি করি কিসের জন্য? ভাইব মানে আমরা বলতে যারা হচ্ছে অনলাইনে ব্যাপক পরিমাণে মানুষের সাথে কথাবার্তা বলি। আফ্রিকার দেশ টোগো, টোগো বলছে যে এই বিশ্ব, তুমি যে মানচিত্র ব্যবহার করো এবং প্রচার করছো, এই মানচিত্রে আফ্রিকার অরিজিনাল যে সাইজ, আফ্রিকার এক একটা দেশ যত বড় সেটাকে অনেক সংকুচিত করে ছোট করে তুমি এই মানচিত্রে দেখাচ্ছ। আপনি আমি আমরা যে মানচিত্র ব্যবহার করি, আপনি আমি আমরা যে গুগল ম্যাপ ব্যবহার করি, আপনি আমি আমরা বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় প্রিন্ট করা যে মানচিত্র ব্যবহার করি, বইয়ে যে মানচিত্র ব্যবহার করি, সেই সব মানচিত্রে আফ্রিকার দেশগুলোকে ছোট করে দেখানো। এখন আফ্রিকার দেশ টোগো বলছে যে এই জাতিসংঘ, তুমি তোমার সদস্য দেশগুলোকে বলো আফ্রিকার দেশগুলোর অরিজিনাল যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমাদের এই ম্যাপটাকে নতুন করে সাজানো হোক। আফ্রিকার এক একটা দেশকে আপনি ওই বিশ্বের উত্তর মেরুতে নিয়ে আসলে, উত্তর মেরুর দেশগুলো হচ্ছে বড় বড় নিজেদেরকে দেখায়, সেখানে অনেকগুলো হিসাব নিকাশ বলে, আপনাকে মানে কনভিন্স করতে পারবে তারা যে হ্যাঁ এইটার কারণে এইটার কারণে এইটার কারণে হচ্ছে, এটা তো বিশ্বটা তো গোল, তো সেই গোলটাকে যদি হচ্ছে আমি এরকম করে খুলি, একটা কমলার লেবুর খোসাকে যদি খোলা হয় তাহলে খোসার হচ্ছে মাঝখানের অংশটা তো প্রায় সমানই থাকে, উপরের অংশটা হচ্ছে একটু বেশি ওপেন হয়, নিচের অংশটা কম ওপেন হয়, এভাবে আপনাকে সে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাবে। কিন্তু বিষয়টা হচ্ছে উত্তর মেরুর দেশগুলো এখন বিশ্বকে সাপোর্ট শাসন করছে, এজন্য বলে না যে গ্লোবাল সাউথ, গ্লোবাল সাউথ। উত্তর মেরুতে কারা আছে? উত্তর মেরুতে আপনি দেখেন আমেরিকা, কানাডা, ইউরোপ, রাশিয়া, এরা উত্তর মেরুতে, উত্তর অঞ্চল, উত্তর দিকে, যে কারণে এরা নিজেদেরকে ওই ম্যাপ আকারে ওইভাবেই দেখাচ্ছে। এখন টোগোর কথা হচ্ছে এটা, যাই হোক, এটা এখানে একটু দিয়ে রাখলাম টোগোর এই বিষয়টা। একটা প্রশ্ন এসেছিল যে পেট্রো ডলার চুক্তিটা তো গত 2 বছর আগে এই সৌদি আরব এটাকে বাতিল করে দিয়েছে, সুতরাং সেই পেট্রো ডলার চুক্তি বাতিল করার পরেই কি আমেরিকা আসলে এটাকে কাহিনী করছে যে পুরো মধ্যপ্রাচ্যটাকে আমি ধ্বংস করে দেবো, কারণ এই সৌদি আরব তুই আমার পেট্রো ডলার চুক্তি বাতিল করছো, তোর খবর আছে? বিষয়টা এরকম কিনা? বিষয়টা এরকম না, বিষয়টা এইরকম না। কারণ কি? কারণ হচ্ছে যদি আমি এভাবে বলি যে পেট্রো ডলার চুক্তি বলতে কোনো চুক্তি নাই, পেট্রো ডলার চুক্তি বলতে কোনো চুক্তি নাই, তো এখন যদি একটা চুক্তি না থাকে আপনি বাতিল করবেন কিভাবে? নাই একটা জিনিস, আপনি কি বাতিল করবেন? এখন বলতে পারেন তাহলে আমরা এই যে পেট্রো ডলার চুক্তি, পেট্রো ডলার চুক্তি শুনি, এটা কি তাহলে মিথ যে সৌদি আরবের তেল এবং এই তেল উত্তোলনের পরে এই তেলগুলো ডলারে বিক্রি হবে, তারপরে সেই ডলার আমেরিকার ব্যাংকে রাখা হবে, তারপরে সেখান থেকে ইনভেস্ট করা হবে এবং সেটার পরিবর্তে সৌদি আরবকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেবে আমেরিকা, এটা তাহলে কি? প্রথম অংশটুকু বাদ দিয়ে পরের সবগুলোতে চুক্তি আছে। সৌদি আরব টাকা ডলারে আমেরিকার ব্যাংকে রাখবে এরকম কোনো চুক্তি নাই। সৌদি আরব তেলগুলো ডলারে বিক্রি করবে এরকমও কোনো চুক্তি নাই। কিন্তু এই চুক্তি আছে যে আমেরিকা সৌদি আরবকে সামরিক সাপোর্ট দিবে, এই সাপোর্ট দিবে, সেই সাপোর্ট দিবে, ওটা দিবে, সেটা দিবে। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আমেরিকাকে টাকা দিতে হবে সৌদি আরবের। সেই টাকা কোথায় দিবে? সেই টাকা আমেরিকার ব্যাংকে পরিশোধ করবে। গেল এটুকু। তাহলে পেট্রো ডলারটা কি? পেট্রো ডলারটা হচ্ছে অলিখিত এবং বিনা স্বাক্ষরের একটা সমঝোতা। সমঝোতাটা হচ্ছে এরকম, ধরেন আমি যদি আপনাকে আরেকটু সহজ করে বুঝাই যে বাংলাদেশ ব্যাংকে তার রিজার্ভের বেশিরভাগ অংশটা, ব্যাংকের রিজার্ভের বেশিরভাগ টাকাটা হচ্ছে ডলারে, তুরস্কের ব্যাংকের রিজার্ভের বেশিরভাগ টাকাটা ডলারে,
অন্যান্য দেশের ব্যাংকের রিজার্ভের বেশিরভাগ টাকাটা ডলারে। এই দেশগুলো কি আমেরিকার সাথে রিজার্ভ ডলার চুক্তি করেছে বা ব্যাংক ডলার চুক্তি করেছে? করে নাই, করে নাই। কিন্তু অলিখিত এমন একটা চুক্তি বা এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিটা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে হ্যাঁ, আমি যদি ডলারে রাখি তাহলে ডলারের ভ্যালুটা থাকতেছে। এখন যেই সময়ে এই সৌদি আরব বা আরব দেশগুলো পেট্রোল বিক্রির চিন্তা ভাবনাটা শুরু করে, সেই সময় তাদের এই পেট্রোলের ভ্যালু সরাসরি কেউ অতটা বাইরের দেশগুলো, আমেরিকার বাইরে খুব বেশি একটা দেয় নাই। আমেরিকা বলছে আরে তোমার এই পেট্রোল তো গুরুত্বপূর্ণ জিনিস, এটা দিয়ে তো তুমি ধনী হয়ে যেতে পারবো। বলছে কি বলে, মাটির নিচ থেকে বের হওয়া কালো 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 কতগুলো হচ্ছে শক্ত শক্ত জিনিস, এটা দিয়ে হচ্ছে আমি ধনী হয়ে যাব? বলছে হ্যাঁ, ধনী হয়ে যাবো। পেট্রোল, আমরা যে বলি পেট্রোল, অপরিশোধিত তেল, যেটা ক্রুড অয়েল, এটা কি? শক্ত কাদা, শক্ত কাদা, ধরেন শক্ত কাদা, কালো কালো শক্ত কাদা, সেটা মানে আপনি পাইপের ভিতর দিয়ে নিয়ে গেলেও হচ্ছে ধরেন পানি তো নাই, কাদা আপনি চেপে চেপে বের করতেছেন, এরকম একটা জিনিস। সেটাকে নিয়ে রিফাইনারিতে পরিশোধন করে ৩-৪ ধরনের বিভিন্ন লেভেলের তেল বের করতেছেন, ডিজেল, মোবিল, জেট ফুয়েল, কেরোসিন, এগুলো বের করতেছেন ওই জিনিসটা থেকে। তো এখন ওই জিনিসটা আপনি আছে আপনার, বুঝতে পারছেন তো? এখন আমেরিকা বলল যে ঠিক আছে, তুমি এটা উত্তোলন করতে পারবে না, আমি উত্তোলন করার সব ইকুইপমেন্ট দিব। শুধু উত্তোলন করা না, এটা ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে দাঁড়াবে, সেটার জন্য নিরাপত্তা আমি দেব, এবং এটা পেলে তুমি অনেক ধনী হয়ে যাবা, সেই নিরাপত্তা আমি দেব। তাহলে তুমি বিক্রি করো। বলছে বিক্রি করবো কোন ইয়াতে, কারেন্সিতে? স্বর্ণে? বলছে স্বর্ণ কে, এখন স্বর্ণ তো নাই। ওই যে স্বর্ণ নিয়ে আন্তর্জাতিক একটা চুক্তি ছিল, সেই চুক্তি তো এমনিতেই বাতিল হয়ে গেছে। হ্যাঁ, সেই চুক্তিটা ছিল কি চুক্তি? ব্রেটন উড চুক্তি। ব্রেটন উড সিস্টেম তো 1971 সালে বাতিল হয়ে গেছে। তাহলে তাহলে তুমি ওই ই করো, মানে 1973 সালের কথা, যে তাহলে তুমি ইয়া করো, কোন কারেন্সিতে? ডলারে বিক্রি করো। বলছে হ্যাঁ, সেটা তো হতেই পারে, ডলারে বিক্রি করি। তো ডলার বিক্রি করলে তো আমার প্রচুর পরিমাণ ডলার হবে, আমি ডলারগুলো করবোটা কি? ডলারগুলো করবো কি? তুমি আমার ব্যাংকে রেখে দাও, আমার ব্যাংকে রাখো, আমার দেশে বড় বড় কোম্পানি আছে সেগুলোতে ইনভেস্ট করো। এরপরে এই যে আমি যে তোমাদের লোকগুলো পাঠাবো, তাদের হচ্ছে বেতন টেতন দিবে, সব ওইখান থেকে হয়ে যাবে, সমস্যা নেই তো, টেনশন নাই। কারণ আমার লোকগুলো যে তোমার ওখানে কাজ করবে, তাদেরকে তো বেতন তোমার ডলারে দিতে হবে, তোমার কারেন্সির ভ্যালু কি? হ্যাঁ, খারাপ না তো, ভালোই তো, এটাই তো হওয়া উচিত। এভাবে সিস্টেমটা গড়ে উঠেছে। এখন এই সিস্টেম বা এই চুক্তি বাতিল করেছে যদি বলেন, তাহলে সেখানে প্রশ্ন, চুক্তি বাতিল করবে কি? আর যদি বলেন যে না, এই সিস্টেমটা তারা বাতিল করেছে, তাহলে আমাদের দেখতে হবে যে আসলে সিস্টেমটা তারা বাতিল করেছে কিনা। পেট্রো ডলার সিস্টেম, যেটা পেট্রো ডলার ইকোসিস্টেম যদি বলে, এই পেট্রো ডলার ইকোসিস্টেমটা স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যেটা হয়েছে, পেট্রো ডলার রিসাইকেল, এটা বাতিল হয়েছে কিনা? এটা বাতিল হয় নাই, বাতিল হয় নাই। সৌদি আরব কি আমেরিকা থেকে তার যে বিশাল পরিমাণে হচ্ছে ইনভেস্টমেন্ট, সেটা তুলে নিয়ে এসছে? আনে নাই, আরো বেশি পাঠাচ্ছে। 2 বছর আগে বলা হচ্ছে না যে 2 বছর আগে পেট্রো ডলার চুক্তি, 2 বছর আগে তো সৌদি আরব বলছে আমি 2 ট্রিলিয়ন দেবো, আরো তোমাকে আমি আরো 2 ট্রিলিয়ন দেব, তোমার ওখান থেকে আরো মানুষ এখানে ইনভেস্ট করুক, আরো বেশি ডলার হোক আমার, সেটার জন্য আমি নিয়ম সিটি বানাচ্ছি। তোমার দেশে, তোমার দেশ থেকে, তোমার ওই অঞ্চল থেকে, ওই ইউরোপ থেকে, ওই আমেরিকা থেকে, ওই পশ্চিমা বিশ্ব থেকে আরো বেশি ইনভেস্টমেন্ট আসুক, সেটার জন্য আমি আমার কট্টর কিছু নিয়ম কানুন, আইন কানুনকে আমি আরো শিথিল করছি। আপনি বলছেন যে পেট্রো ডলার চুক্তি বাতিল হয়েছে। পেট্রো ডলার চুক্তি যদি বাতিল হয়, বা চুক্তি নাই যেটা, তারপর বললাম যে এই যে পেট্রো ডলার রিসাইকেল বা ইকোসিস্টেম যেটা, এটার থেকে সৌদি আরব বের হলো, সৌদি আরবের নিরাপত্তা দিবে কে? পাকিস্তান? তুরস্ক? কে দিবে? এখনো পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি, স্পষ্ট হয়নি, যে কারণে আমার কাছে মনে হয় এই কথাটা ওইভাবে সঠিক না। যেহেতু এই রাতে অনেক দর্শক 40 মিনিট পর্যন্ত বসে বসে প্রায় 3500 দর্শক দেখছেন, সেহেতু তাদের কিছু প্রশ্নের উত্তর না দিলে তাদের প্রতি অবিচার করা হবে। আসুন আমরা এই অবিচারটা না করি। ভাই, সৌদি আরব তো পাকিস্তানকে $8 বিলিয়ন সহায়তা দিয়েছে। এটা কি পাকিস্তানের কূটনৈতিক বিজয় নাকি অন্য কিছু ইঙ্গিত করে? তবে
একটা সত্য কথা বলি, পৃথিবীটা এখন নির্ভর করছে যার সামরিক পাওয়ার যত বেশি তাকে স্যালুট দেওয়া তত বেশি উত্তম বলে সবাই মনে করছে। সেটার ফলে পাকিস্তান পাচ্ছে কিনা দয়া করে বলবেন। দেখেন, পাকিস্তান সামরিক শক্তির কারণেই যে পাচ্ছে বিষয়টা সেরকম না। পাকিস্তানের সাথে সৌদি আরবের কিছু সামরিক চুক্তি আছে, সেই চুক্তিগুলোর কারণে। দেখেন, একটা হচ্ছে কি যে সামরিকভাবে সে সুপার পাওয়ার, এই জন্য তাকে দিচ্ছে না। সামরিকভাবে সুপার পাওয়ার তাহলে তো পাকিস্তানের হচ্ছে আরো বড় বড় শক্তি আছে, তাদেরকে তারা এটা দিচ্ছে না। চুক্তি আছে, সেই চুক্তির আওতায় পাকিস্তানে সৈন্য পাঠিয়েছে এবং অস্ত্র পাঠিয়েছে, যুদ্ধ বিমান পাঠিয়েছে। পাকিস্তান যুদ্ধ বিমান, সৈন্য, অস্ত্র পাঠিয়েছে সৌদি আরবে, যেটার বিপরীতে সৌদি আরব এরকম একটা জিনিস দিয়েছে। এটা অবশ্যই আপনি যেভাবে বলেছেন 8 বিলিয়ন না 3 বিলিয়ন। আর আপনার যে কথা যে হচ্ছে আপনার টিমকে কাউকে লাইভে পরিচয়, আপনার টিমের কাউকে লাইভে পরিচয় করিয়ে দিয়েন, এক দর্শক বলছেন, ভালো বলছেন, এটা আসলে করা দরকার। রেডি হোক টিম, সময় আসুক, হবে। সরা ভাই, আমি যে আপনার অনুষ্ঠান দেখি, এখানে কমেন্ট করি না কিন্তু দেখে যাই, দয়া করে উত্তর দিবেন। ইরান কেন ইসরায়েলের সমস্ত অ্যাপ কি করছে? আমি বুঝি নাই প্রশ্নটা। আমেরিকা ধোঁকাবাজি থেকে বের হওয়ার উপায় কি দয়া করে জানাবেন। ধোঁকাবাজকে ধোঁকাবাজি করা, ধোঁকাবাজের সাথে ধোঁকাবাজি করা, বাটপাড়ের উপরে বাটপাড়ি, এটা যদি করতে পারেন তাহলে বের হতে পারবেন। ইরান কি যুদ্ধ শর্ত মানবে? মানতে হবে। হ্যাঁ, ওই যে জায়গাটা আসছিলাম যে যুদ্ধটা কতদিন থাকবে, চলবে। যদি আমেরিকার ওই ফেডারেল আইন এবং ট্রাম্পের যে এটাকে যুদ্ধ না বলে সামরিক অভিযান বলা, এরপরে হচ্ছে আমেরিকার কংগ্রেসের যে হচ্ছে ট্রাম্পকে সাপোর্ট দেওয়া না দেওয়া, এগুলোকে যদি হিসাব করা হয় তাহলে সর্বোচ্চ 60 দিন, সর্বনিম্ন আরেকটু কম এই যুদ্ধটা চলতে পারে। চীন রাশিয়া কি তাহলে আমেরিকার ভয়ে কিছু বলে না? এটাই সুযোগ ছিল আমেরিকা এবং ইসরায়েলকে দূর করার সুযোগ। দেখেন, এইটা আপনার কাছে মনে হয় যে এটাই সুযোগ আমেরিকা এবং ইসরায়েলকে দূর করার। চীন রাশিয়া এরা এরকম বড় বড় অনেক যুদ্ধ করে এসেছে। রাশিয়া তো ইউরোপে কত বড় বড় যুদ্ধ করছে, কতগুলো যুদ্ধ করছে। আজকে ইউক্রেনের যুদ্ধ দেখেন, কিসের ইউক্রেনের যুদ্ধ, এর চেয়ে বড় বড় যুদ্ধ করছে। যে কারণে তাদের ইকুয়েশন গুলো এরকম না যে আর সুযোগ পেয়েছি যা ঝাঁপাইয়ে পড়ি দে মায়ের। জি না, বিষয়টা এরকম না। তারা তাদের কৌশল নিয়ে এবং তাদের নিজেদের স্বার্থটাকে, নিজের নিরাপত্তাটাকে সর্বোচ্চ পর্যায়ে রেখে তারপরে তারা আস্তে আস্তে সামনে আগায়। এবং এই সমস্ত দেশ কি করে, যদি আমি ঢিল না মেরে পাখি মারতে পারি তাহলে আমি শুধু ঢিলটা নষ্ট করব কেন, ঢিলটা খরচ করব কেন? এটা হচ্ছে তাদের মানে সিস্টেম। এখন আপনি, আমি মনে করছি যে অমুক অমুকের বন্ধু ব্যাস দৌড়ে আসবে, এসেই হচ্ছে ঝাঁপাই পড়বে, বিষয়টা সেরকম হয় না। সরা ভাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি থেমে গেছে? না, থেমে যায় না তো, আপডেট তো আমরাও দিচ্ছি, সবাই দিচ্ছে, আপডেট দিচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট দেখেন না, হচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে, নতুন নতুন হচ্ছে সামরিক চুক্তি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বললো না কয়েকদিন আগে যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য আমি হচ্ছি মানে সেই ব্যক্তি যে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারে, আর কেউ পারবো না। কিসের ট্রাম্প, কিসের কি, আমাকে তোমরা দায়িত্ব দাও, দেখবো হরমুজ প্রণালী কয়েকদিনের মধ্যে আমি মুক্ত করে দিই। এটা সে বলেছে। শুধু তাই না, সে হচ্ছে ড্রোন এক্সপার্ট হিসেবে তার এই ড্রোনের এক্সপার্টিস হচ্ছে সে সাপ্লাই দিচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আর এছাড়াও এই যে পাল্টাপাল্টি আক্রমণগুলো তো চলছেই, প্রত্যেক রাতেই ড্রোন আক্রমণ হচ্ছে। এই যে ইউক্রেন রাশিয়াতে ড্রোন আক্রমণ করছে, রাশিয়া ইউক্রেনে ড্রোন আক্রমণ করছে, রাশিয়ার মানুষ মারা যাচ্ছে, ইউক্রেনের মানুষ মারা যাচ্ছে, রাশিয়ার রিফাইনারিতে আক্রমণ হচ্ছে, ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ হচ্ছে, এগুলো চলছে। তবে এই ইরান নিয়ে উত্তেজনাটা এত বেশি যে অন্য কোনো বিষয় নিয়ে আর বেশি একটা কথা বলার সুযোগও হয় না। কারণ ইরান সারা বিশ্বকে, ইরানের এই বিষয়টা বা হরমুজ প্রণালীর এই বিষয়টা, আমেরিকার পরিচালিত এই যুদ্ধটা সারা বিশ্বকে এত বেশি পরিমাণে হচ্ছে নেতিবাচক ভাবে নাড়া দিয়েছে বা সারা বিশ্বকে এত বড় ঝামেলার মধ্যে ফেলেছে যে ওইগুলোকে এখন ছোট ছোট ঝামেলা মনে। এই যুদ্ধ যদি না থাকতো, মনে করেন আজকে কথা বলতাম তুরস্কে দুটো স্কুলে হামলা হয়েছে সেটা নিয়ে। এই যুদ্ধ যদি না থাকতো হয়তো আজকে কথা বলতাম সিরিয়ায় ওই যে ফ্রান্সের যে কোম্পানিটা আইএস কে সাপোর্ট দেওয়ার কারণে জরিমানা কি বলে দোষী সাব্যস্ত হয়েছে সেটা নিয়ে। এরকম বিষয়গুলো তখন মনে হতো যে বড় একটা বিষয়, ডিটেলস আলোচনা করতাম আমরা, কোথা থেকে কার কাছ থেকে কত টাকা নিয়েছে, কিভাবে দিয়েছে, কাকে দিয়েছে, কিভাবে সেটা হচ্ছে খরচ করেছে, এগুলো নিয়ে। কিন্তু সেই সময় এবং সেই সুযোগ এখন নাই। এই মুহূর্তে সবচাইতে বড় মানুষের চিন্তার এবং সবচেয়ে বড় ধাক্কার জায়গাটা হচ্ছে এই জায়গা, যে কারণে ওগুলো আসে না।
সরার ভাই, আপনার সংবাদের জন্য অপেক্ষা করি, থ্যাংক ইউ ভাই। ইরান সব সমুদ্র বন্দর কি পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব দিকে নাই? দেখেন, ইরানের দক্ষিণ পূর্ব দিকে সমুদ্র বন্দর নাই, কারণ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে ইরানের পাকিস্তান এবং আফগানিস্তান, ইরানের মানচিত্রটা যদি দেখেন। আর ইরানের উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে ক্যাসপিয়ান সাগর, সেখানে তার সমুদ্র বন্দর আছে, কিন্তু ক্যাসপিয়ান সাগর থেকে তো অন্য কোথাও জাহাজ বের হতে পারে না, ওটা ক্যাসপিয়ান সাগরের মধ্যেই বা ক্যাসপিয়ান হ্রদের মধ্যেই থাকে, যে কারণে ওটাকে আপনি বহির্বিশ্বের সাথে যোগাযোগের, বহির্বিশ্ব বলতে এই ক্যাসপিয়ান হ্রদের আশেপাশের দেশগুলোর বাইরে, অর্থাৎ রাশিয়ার সাথে ইরানের যোগাযোগের বাইরে আর কোনো যোগাযোগের, নৌ যোগাযোগের সুযোগ নাই। ইসরায়েলের নির্বাচন কবে? ইসরায়েলকে এই গত 2-3 বছরে কোনো নির্বাচন, ভাই এইটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার, আপনি এআই এর একটু জিজ্ঞেস করতে পারেন না, চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, আমার সাথে অনেক ভালো উত্তর দেবে। আপনি যদি আমার চ্যাট জিপিটি বানান এই রাত্রে, আমি কি করবো বলেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো খবর নাই, ট্রাম্পের কথা কি বিশ্বাস করা যায়? এটা নিয়ে অবশ্য গত পরশুদিন এক দর্শক ব্যাপক পরিমাণ আমার উপরে খেপেছেন। হ্যাঁ, আপনি বলছেন ট্রাম্পের কথাকে গুরুত্ব দিতে হবে, আপনি কি মনে করেন ওনার মতো একটা পাগলের কথাকে গুরুত্ব দেবো? আপনি কিসের কি বিশ্লেষক কোত্থেকে আসছেন মিয়া, খালি বক বক করে যান। ভাই, ট্রাম্প হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, সে যেহেতু একটা পদ দখল করে আছে, একটা পদে বসে আছে এবং ওই পদটার ভ্যালু এখনো পর্যন্ত আছে, সে যদি আজকে সিদ্ধান্ত নেয় আমেরিকার সব সৈন্য ওখান থেকে চলে যেতে বাধ্য, সে যদি আজকে সিদ্ধান্ত নেয় আমেরিকার সৈন্যরা পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য, এরকম একটা পদে যেই ব্যক্তি আছে, সে যতই পাগলামি করুক তার কথাকে আপনার ভ্যালু দিতে হবে। কংগ্রেস বলেন আর যাই বলেন, ওরা আমেরিকান, ওরা যুদ্ধ করবেই, এটাই বাস্তব। এখানে ইসরায়েলের লবি আছে আর তাদের চিন্তা চেতনাও তেমন আছে। বাহিনী প্রত্যাহারের ভূমিকা হিসেবে আমি কথা বলছি, কারণ ট্রাম্প যুদ্ধমন্ত্রী হেগসেথের মাধ্যমে ইউএসএস জর্জ ডব্লিউ বুশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলে আরো 10,000 মার্কিন সেনা পাঠানো হয়েছে। না, 10,000 মার্কিন সেনা পাঠানো হয় নাই, আগের যে মার্কিন সেনারা ছিল সেটাকেই ওটার সাথে যুক্ত করা হয়েছে, আমি খবরটা দেখেছি। ওখানে 10,000 মার্কিন সেনা নতুন করে যুক্ত হওয়ার কথা না, বরং আগের গুলোকে অ্যাড করা হয়েছে, বা নতুন করে পাঠালেই বাকি। 10,000 মার্কিন সেনা পাঠিয়েছে কি, এখানে তো ভাই 40,000 50,000 তো এমনিতেই আছে, এই আরব দেশগুলোতে সবগুলোতে মিলে 40-50,000 এমনিতেই আছে। ট্রাম্প যা করেন তা দেখুন, তিনি যা বলেন তা উপেক্ষা করুন। আর যুদ্ধ এজেন্ডায় ট্রাম্প আবারও ইরানের উপর হামলা করতে চাচ্ছেন, সম্ভবত এই সপ্তাহে বিজয় ঘোষণা এবং পারস্য উপসাগরীয় এলাকা থেকে মার্কিন হামলার প্রস্তুতি হিসেবে ট্রাম্প দল এটি মরিয়া তথ্য প্রচার অভিযান। ভাই, একটু ভালো করে লেখলে তো আমি পড়তে পারতাম, একটু লেখেন না, সুন্দর করে লেখেন। আমি এতক্ষণ বসে বসে কথা কই আপনাকে লাগে, আর আপনারা যদি হচ্ছে 2 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড যদি একটু লেখাটা সুন্দর করে না লেখেন, তাহলে কেমনে বলেন তো? তাহলে আমি পড়বো কি? এরপর বলেন ভাই আমার কোনো কমেন্টের উত্তর দেন, তো কমেন্টে একটু ভালো করে লেখেন না, একটু উত্তর দিই। এই যে একজন লেখছেন ডোনাল্ড ট্রাম্প, ভাই ডোনাল্ড ট্রাম্পটা কি জিনিস ভাই? এই মানুষটাকে পছন্দ না করতে পারেন, এই জন্য তার নাম নিয়ে এতটুকু কি করবেন? এটা হয় নাকি? ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ক্ষমতা নেই, ক্ষমতার আসার চাবিকাঠি ইসরায়েলের কাছে। তাই ট্রাম্প এবারে, ট্রাম্প তো বাদ, ট্রাম্প হয়ে গেছে। ট্রাম্প একসময় এক এক ধরনের কথা বলেন। আপনার বিশ্লেষণ শুনতে ভালো লাগে। ওদিকে ইউক্রেনের কি অবস্থা? আবার অনেক দর্শক বলেন আমি এত চমৎকার ভাবে লিখেছি, ভাই আপনি আমার কমেন্টটা কেনই পড়েন না? আপনি পড়েন কি সব ফালতু মানুষের কথা কমেন্ট। এখন ভাই আপনার কমেন্ট তো আমি খুঁজে পাইতেছি না, কি করবো বলেন? আপনি কমেন্টটা কোন জায়গায় লিখে রেখেছেন সেটাই তো আমি খুঁজে পাই না। জাপান এবং আমেরিকা যুদ্ধ সম্পর্কে জানতে চায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। খুব ভালো খবর, ইরান লেবানন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক। আমেরিকা আর বেশি দিন মাস্তানি করতে পারবে না, দিন শেষের পথে সব জায়গায় সেনা ক্যাম্প করে বিশ্ব শাসন করে। আমি আপনার একজন বড় ভক্ত। ট্রাম্প নোবেল পুরস্কার পাবে 100%, কিন্তু কি নোবেল পুরস্কার পাবে সেটা হলো যাই হোক। ওকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাকে এত মায়া লাগে কেন আপনার ভিডিও দেখার জন্য? আপনার ভিডিও দেখি ওমান থেকে, আপনাকে এত মায়া লাগে কেন আপনার ভিডিও দেখার জন্য? সব সময় অপেক্ষা করি ভাই। মায়া লাগাইছে রে বন্ধু, মায়া লাগাইছে। কেন মায়া লাগে বলেন তো? অন্যান্য দর্শকরা বলেন তাদেরও তো মায়া লাগে, কেন মায়া লাগে একটু বলেন তো? আমিও একটু শুনি, একটু খুশি, মায়াটা লাগে কেন? ইসরায়েল যদি তুরস্কের উপরে হামলা চালায় তবে ন্যাটোর জোট কি তুরস্ককে মিত্র হিসেবে সাহায্য করবে? কেন করবে? কে এটা কোনো কথা হলো ভাই?
ইসরায়েল তুরস্কের উপরে হামলা চালালে ন্যাটো জোট তুরস্কের পক্ষে সাহায্য করবে, এটা কেমনে কেমনে এটা মনে করলেন আপনি বলেন তো? এটা কোন স্বপ্নের দুঃস্বপ্ন না এটা? ইসরায়েল হামলা চালাবে আর হচ্ছে ন্যাটো তুরস্কের পক্ষে বলবে এই আমরা কিন্তু ইসরায়েলকে একেবারে শেষ করে দিচ্ছি, আর আমেরিকা ওখানে বসে বসে বলবে হ্যাঁ আমি তো সেই ন্যাটোর নেতৃত্ব দিচ্ছি। এটা সম্ভব নাকি? কি বলেন? সম্ভব না। ওকে, তাহলে এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত লাইভটা আগামীকালের জন্য রেখে দিলাম। এখন ঘুম আসছে। আপনাকে গুড নাইট, সবাইকে গুড নাইট। আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।